সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা ও কৌশল প্রতিনিয়ত পাল্টাচ্ছে। ভোটের লড়াইয়ে ফল নিজেদের করে নিতেই বিএনপি জামায়াত তাদের নিজ নিজ পথে হাঁটছে, করছেন নতুন নতুন পরিকল্পনা। পাশাপাশি নরম গরম বক্তব্য দিয়ে কাঁপাচ্ছেন রাজনৈতিক মঞ্চ। সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটবদ্ধ নির্বাচন করবে এমন কথা রাজনীতির মাঠে শোনা গেলেও এখনো কোন জোটে যাচ্ছে তা এখনো দৃশ্যমান নয়। তাছাড়া গণ অধিকার পরিষদ সহ অন্যান্য বাম দলগুলো কোন জোটে যাচ্ছে তাও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে বেশ কয়েকটি ছোট দল বিএনপির সাথে একাট্টা হওয়ার কথা ভাবছে। তবে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু রোববার ফেনীতে ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন জোট করতে যাচ্ছে তারা। আগামী কয়েকদিনের মধ্যেই তা জানা যাবে। এই জোটে এনসিপি সহ বেশ কয়েকটি দল থাকতে পারে বলে তার বক্তব্যে পরিষ্কার করেন তিনি। দেশের বড় দুই দল বিএনপি জামায়াতকে বাদ দিয়ে নতুন জোট আগামী নির্বাচনে কতটা সফল হবে তা নিয়ে আলোচনা করব আজ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বাই আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ। ফারুক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর তাছাড়া ফারুক ভাই তো এখন নির্বাচনী কার্যক্রমে বেশ ব্যস্ত সময় পার করছেন। শুনবো আজকে তার কাছ থেকে আসলে নতুন জোট কোন দিকে যাচ্ছে, নতুন জোটে কারা কারা আছেন। আমি একটু প্রথমেই যেতে চাই ফারুক হাসানের কাছে। ফারুক হাসান, এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জু তিনি একেবারে ওপেন ঘোষণা দিয়েছেন তারা নতুন জোট করতে আছে। একটা বিএনপি জামায়াত বাদ দিয়ে একটা নতুন জোট, যেখানে এনসিপির কথা বলেছেন। তিনি বলেছেন আরো কয়েকটি দল, সম্ভবত গণ অধিকার পরিষদ হয়তো যুক্ত হতে পারে কিনা আমি জানি না, যেহেতু আপনি আছেন। আরো কয়েকটি দলের মধ্যে গণ অধিকার পরিষদ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ চ্যানেলে এসে সম্মানিত দর্শক যারা দেখছেন সকলকে। আসলে দেখুন, রাজনীতির মাঠে যখনই নির্বাচন ঘনিয়ে আসে, নির্বাচনকে কেন্দ্র করে জোট, মহাজোট এরকম নানান ঘটনা ঘটে। অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে কোনো দলই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সেটা আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু জোটবদ্ধভাবেই বিগত প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইভেন যে ৩টি নির্বাচন ভোটারবিহীন বা বিনা ভোটে নির্বাচন আমরা বলে থাকি, এই নির্বাচনগুলোতেও আওয়ামী লীগ বা তাদের জোট সঙ্গে যারা ছিল ফ্যাসিস্ট, হ্যাঁ, বা ফ্যাসিবাদী দোসর, তারাও কিন্তু আসলে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর যে কার্যক্রম, অ্যাক্টিভিটিটা আসলে জোটকে কেন্দ্র করে বা জোট কেন্দ্রিকই একটা রাজনৈতিক চিন্তা সবসময় অতীতে ছিল, এখনও আছে, এটা হয়তো ভবিষ্যতেও চলমান থাকবে। তো যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একবারেই সন্নিকটে, বলা যায় ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তো আশা রাখি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জোট, মহাজোট বা এরকম একটা আলোচনা রাজনীতির মাঠে ব্যাপকভাবে চলমান। বিশেষ করে আপনি দেখবেন যে বিএনপি কেন্দ্রিক একটা জোট বা একটা বলয় ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে। আবার আরেকটা বলয় জামাত কেন্দ্রিক তৈরি হয়েছে, জামাতকে সেন্টার করে। যে জামাতের সম্ভাবনা বা তাদের মাইন্ডেড যারা রয়েছে, তারা ইতিমধ্যে জামাতকে নিয়ে বা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। জামাত এবং বিএনপির যে বলয় বা যে ব্লক, এই ব্লকে এখনো প্রবেশ করে নাই বা ঢুকে নাই আনুষ্ঠানিকভাবে। এরকম যে দলগুলো আছে, যেমন গণ অধিকার পরিষদ, আমরা এখনো কোনো বলয়ে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করি নাই। এনসিপি আছে, এবি পার্টি আর অন্যান্য যে দলগুলো, এই দলগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বা বা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে একটা আলোচনা ছিল যে আমরা আসলে তৃতীয় যে শক্তি বা থার্ড যে ফোর্স, হ্যাঁ, বা এরকম একটা বলয় তৈরি করতে পারি কিনা, বা বিএনপি জামাতের বাইরে। যেমন এর আগে আপনি দেখবেন অতীতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো সেন্টার ছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি বলয়, বিএনপি নেতৃত্বাধীন আরেকটি বলয়। এর বাইরে তখন থেকে কিন্তু জনগণের মধ্যে একটা প্রত্যাশা, একটা আকাঙ্ক্ষা ছিল যে এই দুই ব্লকের বাইরে, দুই সেন্টারের বাইরে, দুইটি বৃত্তের বাইরে নতুন কোনো বৃত্ত যদি আসে, জনগণ তাদেরকে গ্রহণ করবে। তো সেই সম্ভাবনা অতীতে কেউ ফিল আপ করতে পারে না। ইভেন আজকের যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু 2007 সালে এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন, বাট তিনি তখন সফল হতে পারেন নাই। তা আমরা মনে করি যে সম্ভাবনা কিছুটা ক্ষীণ হলেও একবারে সম্ভাবনা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা আমরা মনে করি না। সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তারই সুবাদে আমরা আমাদের কিছুদিন আগেও আমরা 9টা পার্টি, হ্যাঁ, আমরা গণ অধিকার, এনসিপি, এবি পার্টি সহ ওই গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকটা পার্টি মিলে আমরা কিন্তু ধারাবাহিক আলোচনা করেছি
এবং আমরা এটাও বলেছি আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের দিকে এগোতে পারি কিনা। তবে এখানে আমাদের প্রত্যেকটা দলের যেটা কমন বক্তব্য এবং গণ অধিকারের যেটা একবার স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক মানে আসন ভাগাভাগির কোনো জোট আমরা করতে চাই না। আমাদের জোটটা হবে একই সাথে আসন বিন্যাস প্লাস আগামীর যে নতুন বাংলাদেশ, জনগণের যে প্রত্যাশিত বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণের মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে, জি। চিন্তাটা থাকতে হবে, জুলাই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে। যদি আমরা মনে করে থাকি যে শুধুমাত্র ক্ষমতা পাওয়ার বা ক্ষমতা কেন্দ্রিক জোট, আমরা আসলে এটাতে যেতে চাই না। আমরা একই সাথে ক্ষমতার চেয়ারে বসতে চাই, প্লাস ক্ষমতায় গিয়ে যে 1400 শহীদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি, তাদের যে আত্মত্যাগ, তাদের যে চেতনা, স্পিরিট, এটাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই দুটোর সমন্বয় যখন হবে তখন আসলে এটা আমরা বাস্তবায়ন করতে কিন্তু রাজনীতির মাঠে শোনা যাচ্ছিল আপনারা বিএনপির সাথে জোটে যাচ্ছেন, যেহেতু আরেকটা প্রমাণ হলো আপনি যদি আপনি বলি আপনি ঠাকুরগাঁও 2 আসনে, নুরুল হক নূর মিরপুর যদি বলি পটুয়াখালী 3 আসনে, রাশেদ খান ঝিনাইদহ 2 আসনে বিএনপির প্রার্থী এখনো দেওয়া হয়নি। সবাই ধারণা করে নিয়েছে আপনার বিএনপির সাথে জোটে আছে, কিন্তু আমি যখন নতুন জোটের কথা বললাম তখন আপনার ঠোঁটে মিষ্টি হাসির ইঙ্গিত দেখেছি যে নতুন জোট হচ্ছে। না, আমি আপনাকে বলে রাখি, আমি শুরুতেই বলেছি এখন পর্যন্ত কারো সাথে আমাদের কনক্রিট কোনো আলোচনা হয় নাই। সেটা না বিএনপি, না জামাত, না আমরা যে নতুন একটা জোট গঠনের যে আলোচনা ইতিমধ্যে আপনি নিয়ে আসছেন, এদের সাথেও এখন কিন্তু পরিষ্কার আলোচনা হয় নাই। আমি যেটা বললাম যে জোটবদ্ধভাবে আমরা তখনই হব যখন আমাদের মধ্যে বিএনপি তো আপনাদের প্রার্থী দেয় নাই, তো আপনাদের সেটা ঠিক আছে, বিএনপি কেন দেয় না এটা তো বিএনপি ভালো বলতে পারবে, এটা তো আসলে আমি জানি না। স্বীকার করতে সমস্যা কি আপনাদের? হ্যাঁ, বিএনপির সাথে জোট হয়েছে, স্বীকার করতে সমস্যা কি? না, জোট এখনো হয় নাই। যেটা হয় নাই সেটা আমি কেন এখন মানে যে জিনিসটা হয় নাই সেটা আমি কেন বলবো হয়েছে। কিন্তু একেবারে তবে তিনজন বিএনপির সাথে আমাদের আলোচনা, তিনজন শীর্ষ নেতা, আমাদের আরো বেশ কয়েকটা আসনে ফাঁকা আছে। 3 আসনে আমাদের আমরা যে তিনজনকে কাউন্ট করা হয় বিশেষ করে ওই 3টা আসনে এখনো বিএনপি প্রার্থী দেয়নি। তার মানে আমরা ধরে নিচ্ছি বিএনপির সাথে আমাদের যে সম্পর্ক খারাপ বা ধরেন যে আমাদের সম্পর্ক একবারে নেতিবাচক না এমন না, কিন্তু বিএনপির সাথে আমরা জোটবদ্ধভাবে আন্দোলন করছি, যুগপৎ আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। এমনকি 5ই আগস্টের পরেও বিএনপির সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক, অন্যান্য দলগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক। তো সেই জায়গা থেকে বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে যে বিএনপির সাথে যদি জোটবদ্ধভাবে আমরা নির্বাচন করি সেটার ইতিবাচক নেতিবাচক দিকগুলো কি রয়েছে, বিএনপি আসলে আমাদের সম্মানজনক যে সমঝোতা বা মর্যাদা সেটা কতটুকু নিশ্চিত করতে পারবে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে চলমান রয়েছে। এবং বিএনপির যে জাতীয় সরকার গঠনের যে একটা ঘোষণা ইতিমধ্যে দিয়েছে, এই জাতীয় সরকারের রূপরেখাটা কি হবে, ফর্মুলাটা কি হবে, এখানে গণ অধিকারকে নিয়ে বিএনপির ধারণা কি, চিন্তাটা কি আছে না, যে প্রত্যেকটা দলকে নিয়ে এই জিনিসগুলো সামনের দিকে এগোবেন। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফুর কাছে। শরীফুজ্জামান শরীফ, এই যে নতুন জোট, একটা নতুন ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, নতুন দলগুলো, বিশেষ করে নতুন দলও বলা যাবে না, গণ অধিকার পরিষদ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন, এবি পার্টিও ছিলেন, বিশেষ করে জুলাই আন্দোলনে তাদের ভূমিকা তো অনস্বীকার্য। এবি পার্টি মঞ্জুর চেয়ারম্যান যখন এই ঘোষণা দিলেন যে নতুন দলগুলো একটা নতুন জোট করবে, বিএনপি জামায়াতের বাইরে সে নতুন জোটের এই সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? বাংলাদেশের ইতিহাসও কি বলে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। নির্বাচন সামনে আসলে সব থেকে বেশি আলোচনা আসে যে নতুন জোট এবং সেই জোটে কারা কারা অংশগ্রহণ করছে, কারা কারা যাচ্ছে। এবারের নির্বাচনকে ঘিরেও সেই আলোচনাটা হচ্ছে। আমাদের কন্টেম্পোরারি হিস্ট্রি অথবা আমাদের অনেক পেছনের ঘটনাগুলো, আমাদের এখানে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ইতিহাস অনেক পুরনো। শুধু আমাদের এখানে না, আমাদের এই সাবকন্টিনেন্টেও নির্বাচনে জোটবদ্ধ হওয়া এটি একটা রাজনৈতিক কৌশলের অংশ। 2টা কারণে জোটটা হয়। একটা হচ্ছে যে আদর্শিক একটা দীর্ঘমেয়াদী আদর্শকে এস্টাবলিশ করার জন্য একটা জোট, আবার কখনো কখনো নির্বাচনী জোট, এবং নির্বাচনী জোটটা সাধারণত সাস্টেনেবল হয় না, নির্বাচনের পরে সেই জোটগুলো ভেঙে যায়। আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গে দেখবেন সেখানে বামফ্রন্ট নামে একটা জোট আছে এবং তারা প্রায় 34 বছর একসঙ্গে পাওয়ার হোল্ড করেছে, আবার তারা এখন পর্যন্ত সেই জোটে আছে। একটা আদর্শ নির্ভরতা। আমাদের এখানে বামপন্থীদের একটা জোট আছে, আবার ইসলামপন্থীদের ইসলামী ঐক্য জোট নামেও একটা জোট আছে। জোট করা খারাপ কিছু না, কিন্তু এই জোটের ভেতর থেকে আপনি পাবলিকের যে এক্সপেকটেশন, পাবলিকের যে প্রত্যাশা, সেটি কতটুকু বাস্তবায়িত করছেন আপনার কর্মসূচির মধ্য দিয়ে, এটি ইম্পর্টেন্ট। আমরা আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে
রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন আপনি যদি আমাকে বলেন, আমি বিশ্বাস করব না। আমাদের এখানে কোনো পরিবর্তন হয়নি, আচরণের কোনো পরিবর্তন হয়নি, দম্ভের পরিবর্তন হয়নি, নির্বাচনকে কুক্ষিগত করার যে প্রচেষ্টা তার পরিবর্তন হয়নি। শুধুমাত্র ব্যক্তির কতগুলো পরিবর্তন হয়েছে। তবে ইতিবাচক দিক হচ্ছে যে তুলনামূলকভাবে নতুন কয়েকটি রাজনৈতিক দল তারা এক ধরনের প্রত্যাশার কথা বলছেন, অঙ্গীকারের কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন। এই স্বপ্নটা কতটুকু বাস্তবায়িত করতে পারবে প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে দেখতে পাবো। যদিও কেউকে আমরা তাদের অবস্থানটা পরিবর্তন করতে দেখছি। জুলাই অভ্যুত্থানের পরে এনসিপির একটা বক্তব্য ছিল, গত কয়েকদিন ধরে দেখছি যে এনসিপি বিএনপির সঙ্গে একটা জোট করতে পারে, অথবা এনসিপির থেকে পেছনে যারা আছেন অথবা ছাত্র প্রতিনিধি যারা সরকারে আছেন তারাও বিএনপির সঙ্গে মিলে একটা জোটের দিকে যেতে পারেন। আবার এদের কাছ থেকে কিন্তু আমরা 6 মাস 8 মাস 1 বছর আগে যে কথাটা শুনেছিলাম যে আমরা আওয়ামী লীগকে বিদায় করেছি বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য না, এবং এই কথাটি বলে তারা বিএনপির কিন্তু অনেক অ্যাক্টিভিটির তারা ক্রিটিক করেছেন। তো এখন যদি তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয় তাহলে ধরে নিতে হবে যে রাজনীতিতে আসলে সুবিধাবাদের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি মনে করি যে আদর্শের রাজনীতিতে শেষ কথা আছে, কিন্তু সুবিধাবাদের রাজনীতিতে শেষ কথা নেই। তো আদর্শের রাজনীতি যদি আমি বলি, আদর্শের রাজনীতি কোন দলগুলোতে দেখেছেন আপনি? আদর্শের রাজনীতির জায়গাটায় এটি আমাদের অবজারভেশন, এক ধরনের পাবলিকের অবজারভেশন। আপনি যদি দেখেন যে এখানে যে বামপন্থীদের যে জোটটা আছে, এর আগে বা তার আগে 18 নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, তারপরে নির্বাচনে ভাগাভাগি হয়েছে। আমাদের এখানকার বামপন্থীদের অনেকেই সরকারের সাথে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আবার বামপন্থীদের যে জোটটা আছে, বাম গণতান্ত্রিক জোট, আপনি খেয়াল করবেন যে তারা অন্তত মানুষের কল্যাণের যে রাজনীতিটা, তার শক্তি সামর্থ্য ছোট হতে পারে, কিন্তু সুবিধাবাদের যে জায়গাটা, সুবিধা গ্রহণ করার যে জায়গাটা, সেই জায়গাটা তাদের পক্ষে গ্রহণ করাটা সহজ ছিল, যায়নি। সেক্ষেত্রে রাশেদ খান মেনন, হাসানুল হক, আমি তাদের অংশটা বললাম, তারা তাদের বিষয়টা কি বলবো, তাদের যে স্খলনটা, এর বাইরে আপনি যদি ব্যক্তিগতভাবে বলেন, মুজাহিদুল ইসলাম সেলিমের পক্ষে বাংলাদেশের মন্ত্রী হওয়া সহজ ছিল। আওয়ামী লীগে গিয়ে আওয়ামী লীগের সাথে রাশেদ খান মেননের মতন বা হাসানুল হক ইনুর মতন সিপিবির একটা রাজনৈতিক হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটাকে সে এক পাশে রেখে যদি তিনিও যেতেন তাহলে পেতেন। তার মানে কি জেলে গেলে পেতেন, নাকি দর কষাকষিতে হয়নি সেজন্য যায়নি? তারা নীতিগতভাবে, এবং আপনাকে আমি এবারও এনশিওর করে বলতে পারি যে তারা তাদের যে আদর্শিক যে জোটটা অনেকদিন ধরে প্র্যাকটিসটা করছেন, সেই জায়গা থেকে তারা সরবেন না, সেই জায়গা থেকে সরবেন না। এই দলগুলো ঐতিহ্যবাহী দল, বাংলাদেশের কিছু কিছু জায়গায় তাদের মোটামুটি সম্মানজনক ভোট পাওয়ার মতন অবস্থা আছে। কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাইফুল হক না, উনিও তো মনে হয় না, উনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করে। আমি সিপিবির কথা বলছি। সম্ভবত আমি যতটুকু জানি যে তারা এই ধরনের আসন নিয়ে সমঝোতা করে বা এই ধরনের জায়গাটায় জোটের জায়গায় যাবেন না। তবে জোটবদ্ধ যারা হচ্ছে, ওই নবীন দল, নতুন দল, তারা যে সবাই যে অনৈতিক কারণে জোটবদ্ধ হচ্ছে আমি সেটি মনে করি না। আপনার একটা স্পিরিট আছে। ধন্যবাদ। একটা প্রশ্ন চলে যাচ্ছে, এস্টাবলিশ করার জন্য আপনি জোট করতে পারেন। যে শরীফে একটা প্রশ্ন চলে যাচ্ছে, সেটা হচ্ছে এবার জোট করলেও একটা সুযোগ ছিল, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তারা নৌকা প্রতীক পেয়েছিলেন, যদিও তারা অন্য দল করতেন। কিন্তু এইবারের জোটে কিন্তু প্রতীক তো পাবেন না, যেমন মনে বিএনপির ধানের শীষ পাবে না, জামায়াতের দাড়িপাল্লা পাবে না। সেই ক্ষেত্রে আসলে জিতে আসাটা আসনগুলো থেকে কতটা সহজ হবে? আমি একেবারে স্পষ্ট করে বলি যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে অন্যায়ভাবে। ইলেকশনের যে মেইন স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টি। ভোটের সময় পলিটিক্যাল পার্টি কি ধরনের আচরণ করবে এটা তাদের সাথে আলোচনা ছাড়া ইলেকশন কমিশনের এটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তারপরে তারা করেছে। কেন করেছে? এটা করা হয়েছে কতগুলো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। প্রথমত, বিএনপির নেতৃত্বে আপনি যদি খেয়াল করেন, ফারুক ভাই বললেন যে এখানে দুটো রাজনৈতিক দল
তাদের একটা জোট গঠন করার চেষ্টা করছে। তার মধ্যে জামাত একটা জোট গঠনের চেষ্টা করছে, বিএনপি একটা চেষ্টা করছে। জামাতের বক্তব্যটা হচ্ছে যে আমরা আসন সমঝোতা করব, কিন্তু জোট গঠন করব না। তার অর্থ হলো যে আসনে তাদের সমমনা যারা আছে তাদেরকে আসন দিবে। ছেড়ে দিবে, হুম, হুম। তারা তাদের প্রতীকে নির্বাচন করবে, জামাত তাদেরকে ভোট দিবে। কিন্তু বিএনপির এই জায়গাটায় আমরা কিন্তু এই ধরনের বক্তব্য শুনিনি। তার অর্থ হলো যে তার আগেরও নির্বাচনে জোটের প্রতীকে নির্বাচন করার হিস্ট্রি 18তেও আছে। জামাতের নেতারা কিন্তু দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করেছিল, না, sorry, ধানের শীষে। ধানের শীষ মার্কায় জি। নির্বাচন করেছিল, ধানের শীষ মার্কায়। এবার এই কৌশলটা নেওয়া হয়েছে, আমি আমার অবজারভেশনে দেখি যে খুব পরিকল্পিতভাবে, এবং বিএনপি অনেকটা বিষয়টিকে গুরুত্ব অনুধাবন করেনি, প্রপার টাইমে তারা রিয়্যাক্ট করেনি, এবং এই সুযোগে সম্ভবত জামাতকে একটা সুবিধা দেওয়ার জন্য, আমি স্পেসিফিক বলি, জামাতকে একটা সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং ইলেকশন কমিশন কিভাবে এটা কিভাবে এটা কিভাবে এটি হচ্ছে, বাংলাদেশে 4টি মার্কা আছে, জনপ্রিয় মার্কা। হুম। আপনি স্বীকার করেন বা না করেন, ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা এবং কোন লাঙ্গল। কোন জায়গায় লাঙ্গল। লাঙ্গলের কতগুলো স্পেসিফিক পকেট আছে। না, এক্ষেত্রে জামায়াত কি তার দাঁড়িপাল্লা দিয়ে তো নির্বাচন করতে পারবে না, আমি তার জোটের আমি যারা এই যে আসন সমঝোতা 4টা করেছে। মার্কার কথা বলছি, এই 4টা মার্কায় আপনি যখন ব্যালটে যাবেন, এখানে এই যে 4টা মার্কা, ব্যালটে যদি কোনো একটা আসনে তাদের প্রার্থী নেই, কিন্তু ভুলক্রমে ব্যালটে ছাপা পড়ে গেছে ধানের শীষ মার্কা, আপনি সারাদিন পরে দেখবেন সেখানে ধানের শীষে 40,000 ভোট পড়েছে, ধানের শীষ মার্কায় প্রার্থী নেই, কিন্তু ভুলক্রমে ব্যালট। এটি হচ্ছে মার্কা বা প্রতীকের জনপ্রিয়তা। যেখানে একটা আসনে আমি রাজনৈতিক দলগুলোর শক্তি সামর্থ্য সবার এক ধরনের না, এটা কিন্তু বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। জি। মর্যাদার জায়গায় সবাই সমান, কিন্তু শক্তি সামর্থ্যের একটা দুর্বলতা আছে, সমর্থক গোষ্ঠীর একটা সীমাবদ্ধতা কম বেশি আছে। একটা ব্যালটে যখন একজন প্রার্থী গিয়ে দেখবেন যে আমাদের জুনায়েদ সাকি ভাই, তার যে মাথাল প্রতীকটা, ধরেন যে তিনি একটি আসনে বিএনপি সমর্থিত জোট হিসাবে প্রার্থী হয়েছেন, সুতরাং সেখানে কিন্তু ধানের শীষ প্রতীকটা থাকছে না, সাকি ভাইকে মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। সেখানে নৌকা থাকছে না, সেখানে দাড়িপাল্লা থাকছে অথবা লাঙ্গল থাকছে। ফলে যে ভোটাররা ধানের শীষ জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণে ধানের শীষে ভোট দিত, তিনি গিয়ে যখন দেখছেন তার যে ওয়েল নোন যে সংকেত, হ্যাঁ। প্রতীকগুলো, সেই প্রতীকগুলোর মধ্যে প্রথমে আছে দাড়িপাল্লা, স্বাভাবিকভাবে একটা বড় ভোট সেখানে চলে যাবে। এবং দাড়িপাল্লা এবং ধানের শীষের দীর্ঘদিনের একসাথে রাজনীতি করার কারণে একটা মনস্তাত্ত্বিক সংযোগ উভয়ের মধ্যে আছে। মানে তিনি সেই গিয়ে দিক যখন থেকে আপনি বলছেন তিনি জামায়াত সাকিব লাভবান ভাইকে হচ্ছে। পার্সোনালি হয়তো পছন্দ করেন, হ্যাঁ। কিন্তু সাকিব ভাইয়ের প্রতীক যে ওই মাথাল, জি। এটি তিনি জানেন না। জি। সুতরাং কেন নির্বাচনী তিনি- প্রচারণা চালাবেন Right. না? নির্বাচনী নির্বাচনী চালাবেন তো? প্রচারণা তো অবশ্যই সবাই চালাবে, কিন্তু এটি বাস্তবতা হচ্ছে, জি। আমি মানুষ প্রতীকে ভোট দেয়। 18 সালের নির্বাচনে জি। নিজের অভিজ্ঞতা, আমি প্রার্থী ছিলাম, নিজের অভিজ্ঞতা থেকে বলি, যে সময়ের মধ্যে যে সময়টি নির্ধারণ করে দেওয়া হয়, আসলে ডোর টু ডোর, মানুষ টু মানুষ, পৌঁছে ভোটার দেওয়া টু কষ্ট। ভোটার, এই পর্যন্ত পৌঁছানো ধন্যবাদ। বেশ আমি চ্যালেঞ্জিং। একটু আসবো পরে আবার। ফারুক হাসান, আপনি কি মনে করেন আসলে নিজ দলের প্রতীকে নির্বাচন করা, বেশ করে আপনাদের মার্কা তো ট্রাক নিশ্চয়ই, তো সেই ট্রাক নিয়ে কতটা সফল হবেন বলে মনে হয়? যে এখানে বলা হচ্ছে ধানের শীষ আর দাঁড়িপাল্লা এখন সবচেয়ে বড় প্রাধান্য পাচ্ছে প্রতীকের দিক থেকে, সেখানে তো আপনি ট্রাক নিয়ে কতটুকু এগোতে পারবেন? হ্যাঁ, ক্লিয়ার। আসলে দেখেন, শরীফ ভাই যে যুক্তিগুলো দিয়েছেন, এই যুক্তিগুলো আমারও একবারে তার সাথে আমি শতভাগ একমত। নির্বাচন কমিশন আসলে এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রসিডিউর বা পদ্ধতি অনুসরণ করেছে, এটা সঠিক পদ্ধতি হয় নাই। কারণ নির্বাচন কমিশনের প্রধানতম অংশীজন বা অংশীদার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের আলোচনা ব্যতিরেকে নির্বাচন কমিশন এ ধরনের একটা সিদ্ধান্ত কখনোই চাপিয়ে দিতে পারে না। এটা নির্বাচন কমিশন নৈতিকভাবে তারা তাদের জায়গাটা হারিয়েছেন। জি। এবার আসেন, সরকারের যে এই সিদ্ধান্ত যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে জোট গঠন করলেও, আমরা গণ অধিকার পরিষদ ব্যক্তিগতভাবে মানে দলীয়গতভাবে আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। আমরা মনে করি আমরা একটা নতুন দল করেছি, আমাদের দলটাকে দেশব্যাপী আমরা ছড়িয়ে দিয়েছি এবং আমরা চাই আমাদের দলের প্রতীকে নির্বাচন করতে। এতে আমি বিজয়ী হলাম কি হলাম না সেটা বড় বিষয় নয়, বড় বিষয় আমার মার্কা আমি জনগণের কাছে পৌঁছে দিতে নিয়ে পারবেন। গেলাম বা পৌঁছাতে পারলাম। হুম। এখন আপনাকে বুঝতে হবে, যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে একটা ওয়ার্ম আপ করতে হয়, একটা পদ্ধতি অনুসরণ করে ওই সিদ্ধান্তটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন, এবার দীর্ঘদিন ধরে কেয়ারটেকার সরকারের যে একটি
অমীমাংসিত সিদ্ধান্ত হাইকোর্টে পেন্ডিং ছিল। কয়েকদিন আগে হাইকোর্টে সেটা কিন্তু চূড়ান্ত জাজমেন্টে আসছে। হাইকোর্ট রায় দিয়েছেন আগামী নির্বাচন কেয়ারটেকার পদ্ধতি অনুসরণ করেই হবে, তবে সেটা এই নির্বাচনের পরের নির্বাচন থেকে ইমপ্লিমেন্ট হবে। চতুর্দশ, তার মানে ত্রয়োদশ নির্বাচন কিন্তু কেয়ারটেকার আন্ডারে হচ্ছে না বাই হাইকোর্টের জাজমেন্ট বা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এখন দেখেন এক্ষেত্রে তো রাজনৈতিক দলেরই দায়ী। হ্যাঁ, দায়ী বলছি না আমি, এটা কেন দিয়েছে তার ভিন্ন প্রেক্ষাপট আছে, সেই আলোচনা করতে গেলে আলোচনাটা আরেকদিকে যাবে। বিএনপি এবং জামায়াতের আইনজীবী তারাও তো দাবি দিয়েছেন যে চতুর্দশ থেকে এটাই তো বলছি ইমপ্লিমেন্ট হয়। হ্যাঁ, এটা কেন দিল? কারণ এই যে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে সামগ্রিক পরিস্থিতি প্রেক্ষাপট, এখন যদি এই ইন্টারিম সরকারকে আমরা হটিয়ে এখানে একটা কেয়ারটেকার বসাতে যাই, এখানে অরাজকতা তৈরি হবে, হট্টগোল তৈরি হবে, নির্বাচন না হওয়ার আরেকটা সম্ভাবনা তৈরি হবে। তো কোনো দলই চাই না যে নির্বাচন না হোক, এরকম পরিস্থিতি তৈরি হবে, এটা তো কেউ প্রত্যাশা করে না। তার মানে এটা বাস্তবতা, আমাদের বাস্তবতা মেনেই আমরা কিন্তু সকল পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন দেখেন নির্বাচন কমিশন একটা মহৎ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা কিন্তু ভালো সিদ্ধান্ত যে আমি একটা দল করি, আমার দলের মার্কা নির্বাচন করে, গর্বের বিষয় ভাই, ঠিক না? কিন্তু আপনি যদি এই আইনটা এভাবে করতেন যে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এটা একটা সংস্কারের অংশ এবং এটা হওয়া দরকার, প্রত্যেকটা রাজনৈতিক দল ইজ্জত সম্মানের সহিত যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কোনো দলের উপরে ডিপেন্ডেন্ট কিংবা তাকিয়ে থেকে নির্বাচনে যাতে যেতে না হয়, এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তবে এটা আমরা আগামী 5 বছর অর্থাৎ চতুর্দশ সংসদ থেকে এটা বাস্তবায়ন করব। তাহলে কি হতো? প্রত্যেকটা রাজনৈতিক দল এখন থেকে প্রস্তুতি নিত, যারা মনে করতো যে আমি আমার দল করি, আমার দলের মার্কা নির্বাচন করবো, তার মানে আমাকে এই 5 বছর প্রস্তুতি নিতে হবে, ওয়ার্ম আপ করতে হবে, প্রিপারেশন নিতে হবে, জনগণের কাছে আমার মার্কাকে পৌঁছাতে হবে। আর কোনো দল যদি মনে করে যে না ভাই আমার সম্ভাবনা নাই, শক্তি নাই, আমি পারবো না, তার থেকে সেই দল সিদ্ধান্ত নিবে তাহলে যে আমার এইসব ওই ছাতা মাথা বাদ দিয়ে আমি ডিরেক্ট ভাই হয় ধানের শীষ। এই আইনের বিরুদ্ধে তো সক্তভাবে রাজনৈতিক দলগুলো দাঁড়ায়নি না, দাঁড়াইছি সবাই মোটামুটি যে প্রসিডিউর যদি বলে একেবারে হালকাভাবে দাঁড়িয়েছে না, এখন একেবারে যে জোরালো যেটা দাঁড়ানোর কথা সেটা দাঁড়ানোর বিষয়টা দেখেন। জি, চাইলে তো চাইলে যমুনার সামনে গিয়ে হাঙ্গামা দাঙ্গামা করা যায়, আন্দোলন সংগ্রাম করে সরকারকে বেকায়দায় ফেলা যায়। এখন আমরা আসলে সরকারকে বেকায়দায় ফেলতে চাই না, আমরা বলেছি যে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, সরকারকে সাপোর্ট দিতে চাই, সরকারকে সেই সহযোগিতা নেওয়ার মানসিকতা সরকারের মধ্যে থাকতে হবে। আমরা একটা নির্বাচন চাই, সরকার যাতে ভালো নির্বাচন উপহার দিতে পারে, এই জন্য আমরা সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। ধন্যবাদ। আসলে আমি একটু বিরতিতে যাচ্ছি ফারুক হাসান। দর্শক ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে আলোচনায় ঢুকতে চাই। আজকের আলোচনার যে বিষয়, সে বিষয়টা ছিল জোটে বাত বড় দল, অর্থাৎ নতুন জোটের কথা আমরা শুনেছি, নতুন জোট হতে যাচ্ছে দেশে, এরও একটি আভাস আমরা পেয়েছি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে। সেই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল। সামনের দিকে আসলে কি হয় সেটা হয়তো সময় বলে দেবে। আমি বিরতির পরে একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই। শরীফুজ্জামান শরীফ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি এক বক্তব্যে বলেছেন আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের সদস্যরা নিজ দলীয় ট্রাক প্রতীকে অংশ নেবে এবং তিনি দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার সম্ভবত দিনাজপুর 3 আসনে তিনি প্রার্থী হবেন, সেই আসনে নির্বাচন করবেন। এই কারণে গণ অধিকার পরিষদ এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করবে না। এই যে একটা নুরুল হক নূরের এই ঘোষণা, আপনি এটাকে কিভাবে দেখছেন? আসলে দিনাজপুরের আসনে প্রার্থী না দেওয়া গণ অধিকার পরিষদ, এটি কি রাজনৈতিক সহনশীলতা নাকি সৌন্দর্য নাকি রাজনৈতিক সমঝোতার কারণে তারা আসলে প্রার্থী দিচ্ছে না, কোনটা? ধন্যবাদ। প্রথমত আমাদের রাজনীতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনটা আসুক, এটা আমরা চাই। আমাদের রাজনীতিতে যতগুলো কদর্য দিক আছে তার একটা হচ্ছে আমরা সিনিয়র লিডারশিপকে কখনো অনার করি না। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এটি একটা ইতিবাচক ঘটনা হতে পারে। এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার জায়গাটা আমরা জানি, এবং তিনি যতগুলো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় প্রত্যেকটা নির্বাচনে প্রায় না তিনি বিজয়ী হয়েছেন। সুতরাং তিনি এই নির্বাচনে বিজয়ী হবেন, কিন্তু কতগুলো রাজনৈতিক সিদ্ধান্ত অনারের জায়গাটায় গণ অধিকার পরিষদ অথবা এবি পার্টি অথবা এনসিপি যদি প্রার্থীও দেয়ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, আমরা ধরে নিতে পারি যে খালেদা জিয়া এবারও জিতে আসবেন যদি তিনি শারীরিকভাবে সুস্থ থেকে নেতৃত্ব দেবেন। কিন্তু এই যে ঘোষণাটা, এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক সৌজন্যতা। আমরা চাই রাজনীতিতে সৌজন্যতাটা ফিরে আসুক।
একই সাথে আমি এর আগের যে অংশটা আলোচনা করেছিলাম একটু জিনিস একটু যুক্ত করে দেই। আরপিও নিয়ে সরকারের যে চালাকিটা রাজনৈতিক দলগুলো সেটি ধরতে পারেনি। এর আরেকটা পেছনের কারণ হিসাবে আমি যেটা মনে করি যে সমস্ত রাজনৈতিক দলগুলো ধানের শীষ প্রতীক নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে আগ্রহ আছে, তাদের মধ্যে একটা অনাগ্রহ তৈরি করে দেওয়া যে আমি যেহেতু আমার প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। সেকেন্ড হচ্ছে ওই জায়গাগুলোতে যদি বিএনপির কোনো স্বতন্ত্র প্রার্থী প্রভাব যাদের আছে তারা যদি নির্বাচন করে তাহলে বিজয়েরটা কিন্তু আরো চ্যালেঞ্জের মুখে পড়বে। সুতরাং তারা যাতে আগ্রহী না হয় এবং বিএনপির নেতৃত্বে যে একটা মহাজোট গঠন করার যে প্রচেষ্টাটা ছিল সেটিকে আটকে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে আরপিও এই যে সিদ্ধান্ত নেওয়ার পর খুব তড়িগড়ি করে সরকার প্রজ্ঞাপনটা দিয়েছে। অনেক বিষয়ে সরকার কিন্তু খুব ধীরে চলার নীতি। আমি একটা মনে করিয়ে দিই, ফারুক ভাইদের নুরুল হক নূরের উপরে হামলা হলো সেপ্টেম্বর মাসের 2 তারিখ। সরকার 4 তারিখে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল, বলেছিল 15 দিনের মধ্যে আমরা রিপোর্ট দিব। 1 মাসের মধ্যে বলছিল, 1 মাসের মধ্যে বলেছিল। এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি। এই ধরনের সরকার কোনো তদন্ত রিপোর্টই দেয়নি এখন পর্যন্ত। কিন্তু এই জায়গাটা খেয়াল করে দেখবেন যে আরপিও সংশোধনী নিয়ে প্রজ্ঞাপনটা জারি করাটা এক ধরনের সুপারসনিক গতিতে। অর্থ হচ্ছে যে এর পেছনে আমি প্রায় সময় বলি রাজনীতির পেছনে অনেক সময় পলিটিক্স থাকে। সরকার এবং ইলেকশন কমিশন একসাথে হাতে হাত রেখে রাজনীতি নিয়ে অনেক জায়গায় পলিটিক্স করছে। পলিটিক্যাল পার্টিগুলো একটা স্পিরিটকে ওন করছে, যে কারণে সেই কারণে সরকারের এই ধরনের চালাকি অনেক সময় ডক্টর ইউনূসের মুখের দিকে তাকিয়ে তারা ইগনোর করছে। কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে যে সরকার তার ভোটের সময় নিরপেক্ষতাটা দেখাতে পারবে কিনা। ইতোমধ্যেই আমরা কিন্তু শুনছি যে প্রশাসনকে নিয়ন্ত্রণে আনতে হবে, পুলিশকে নিয়ন্ত্রণ, পুলিশ যেন সালাম দেয় এই ব্যবস্থা করতে হবে। ভেতরে ভেতরে সেই ধরনের আয়োজন একটা চলছে বলে সংশয়। ধন্যবাদ। একটু যেতে চাই ফারুক হাসান, যেটা নুরুল হক নূরের কথা বলছিলাম, আসলে উনি একটু করে বলছিলেন যে খালেদা জিয়ার সাথে আসলে গণ অধিকার পরিষদে যে কোনো প্রার্থীও দেওয়া হয় কিন্তু আসলে জিতে আসার সম্ভাবনা খুবই কম, উনি বলছিলেন। সেই কারণে আসলে কি দেওয়া হয়নি, নাকি আসলে তাকে তার প্রতি সম্মান দেখিয়ে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী দেবে না দিনাজপুর 3 আসনে? দেখুন, রাজনীতির মাঠে যেটা শরীফ ভাই আমাদের বললেন যে আসলে সৌজন্যতা বা সিনিয়র নেতৃত্বের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ, এটা কিন্তু বাংলাদেশে খুব একটা বিগত সময়ে আমরা দেখি নাই। বরঞ্চ আমরা দেখেছি যে সিনিয়র নেতৃত্বকে কিভাবে অপমানিত করা হয়, কিভাবে আসলে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হয়। এই যে একটা কালচার সংস্কৃতি আমাদের রাজনীতিতে বিদ্যমান বা এটা প্রতিষ্ঠা হয়েছে, আমরা আসলে এখান থেকে বেরিয়ে আসতে চাই। যেমন ধরেন বেগম খালেদা জিয়া, তিনি আসলে তার সব কিছুই একবার টোটালি ভিন্ন। কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে কোনো কাতারে আপনি ফেলতে পারেন না অন্যান্য লিডারদের সাথে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে একটি আপসীর নাম, একটি আবেগের নাম, একটা অনুভূতির নাম। তিনার যে দীর্ঘদিনের একটা লড়াই সংগ্রাম, এই দেশকে নতুন করে গড়ে তুলবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামী, এটা তো একবারে অনস্বীকার্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে সেটা শুধু আমরা না, আমরা মনে করি বেগম খালেদা জিয়া ওনার জীবনে যতগুলো ইলেকশন করেছেন কোনো ইলেকশনে তিনি হারেন নাই, প্রত্যেকটি নির্বাচনে তিনি জিতেছেন, জয়ী হয়েছেন। সেই জায়গা থেকে আগামী নির্বাচনে তিনি যদি অংশগ্রহণ করেও থাকেন বা করেন, আমাদের ধারণা না, এটা আসলে বাস্তব সত্য, তিনি জিতবেন। শরীফ ভাই বলল তিনি ফিজিক্যালি সুস্থ থাকলে যদি নির্বাচন করতে পারেন, আমি মনে করি তিনি ফিজিক্যালি সুস্থ না। বেগম খালেদা জিয়া নামটা, খালি যদি নামটাও থাকে, তিনি জীবনে কোনো দিন একবারও যদি ওই নির্বাচনী এলাকায় নাও যান, তারপর জিতবেন। সেটা যে দলেই প্রার্থী দেব, তারপরেও জিতবেন। তবে এই যে অনারের একটা জায়গা, সম্মানের একটা জায়গা, আমরা মনে করি সেই সম্মান শ্রদ্ধাবোধের জায়গা থেকে এটা আমরা বলেছি যে আমরা ওই আসনে প্রার্থী দেব না। হ্যাঁ, আমরা যদি ওই আসনে প্রার্থী দেই, হয়তো আমাদের প্রার্থী হেরে যাবে বা হেরে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু ওই যে শ্রদ্ধাবোধ যেটা বাংলাদেশের রাজনীতি থেকে ইতিমধ্যে উঠে গেছে, আমরা আসলে এটাকে ফিরিয়ে আনতে চাই। সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার আসনে আমরা প্রার্থী দেব না, এই ঘোষণাটা দিয়েছি। এটা হচ্ছে আমাদের, এটা শুধু বিএনপির বেগম খালেদা জিয়ার বিষয়, আর কোনো দলের বিষয় না। আর তো ওই রকম জায়গায় কেউ নেই। বেগম খালেদা জিয়ার কাতারে তো আপনি কাউকে আর ফেলতে পারবেন না। ধন্যবাদ। আর আপনি যদি বলেন যে বেগম খালেদা জিয়ার কাতারে আমি শেখ হাসিনাকে ফেলতে চাই, তাহলে তো এটা হাস্যকর হয়ে যায় ভাই। শেখ হাসিনা কথায় কথায় ধরেন যে আগরতলা, আর কথায় আপনার ওই চৌকির তলা, সেটা তো কখনো মিলে না, ঠিক না? একজন দেশ পলাতক আর একজন দেশের জন্য একবারে নির্জন কারাগারে একা সেখানে থেকেছেন। তো সুতরাং এই দুইজনকে কখনো কম্পেয়ার করা যায় না। ধন্যবাদ। আমি কম্পেয়ার করতে চাইও না। আমি আপনার জায়গায় ঠাকুরগাঁও 2 আসনে আপনি লড়ছেন এবং সেখানে বিএনপির কোনো প্রার্থী নেই, কিন্তু সেখানকার তৃণমূলের বিএনপির নেতা কর্মীরা তারা
বিএনপির প্রার্থী চান, তাদের মধ্যে আছেন মির্জা ফয়সাল আমিন, জুলফিকার মুর্তজা চৌধুরী, আব্দুস সালাম। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত আপনার এই আসনটা ধরে রাখতে পারবেন, বিএনপি কোনো প্রার্থী দেবে না, এরকম আশা কি করেন? প্রথমত দেখুন, বিএনপির মতো চিন্তা করবে, বিএনপি তৃণমূলের একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকবেই যে যাতে তাদের ধানের শীষের প্রার্থী তাদের নির্বাচন এলাকায় তারা পায়। এটা স্বাভাবিক, এটা পলিটিক্সে বা ধরেন যে রাজনীতি, এটা সবসময় অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি আমার দলের প্রার্থী চাইবো, বিএনপি চাইবে, জামাতে চাইবে। এখন বিএনপি যদি রাজনৈতিক জোট গঠন করে দলগুলোর সাথে, তাহলে তো এটা বিএনপির স্বার্থেই তাকে সেই বিষয়গুলো মীমাংসা করে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। আর বিএনপি জোট গঠন করলো, ধরেন যে 50টা আসন ছাড়লো, 60টা আসন ছাড়লো, একই সাথে বিএনপির ধরেন যে আপনার ওই কি বলে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেল, বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেল, কিংবা অন্য কোনো মেকানিজমে যারা তাদের অপোনেন্ট তারা বিজয়ী হয়ে গেল, তাহলে বিএনপি যে উদ্দেশ্যে জোট গঠন করলো সেই উদ্দেশ্য তো বিএনপি বাস্তবায়ন হবে না। বিএনপির উদ্দেশ্যটা কি? ফর এক্সাম্পল বলছি আমি, এটা তো বিএনপি ভালো জানে বিএনপির উদ্দেশ্যটা কি। কার্যতপক্ষে যেটা আমরা মিডিয়ায় দেখি, বিএনপি একটা জাতীয় সরকার করতে চাই সবাইকে নিয়ে, যারা তাদের সাথে নির্বাচন করবে। এখন যারা তাদের সাথে নির্বাচন করবে, এখন ওই ব্যক্তিরা যদি বিজয়ী হতে না পারে, তাহলে বিএনপি জাতীয় সরকারটা করবে কাকে নিয়ে? এখন তাদের যারা অপোনেন্ট, ধরেন যে তাদের অপোনেন্ট অমুক দল বা প্রধান বিরোধী দল হলো, তো তারা কি এটাকে নিয়ে ক্যাচ করবে না? এই ইস্যুকে নিয়ে তারা খেলবে না? তখন তো বলবে যে এই যে দেখেন বিএনপি কিন্তু প্রতারণা করছে, এই যে বিএনপি বলেছিল জাতীয় সরকার গঠন করবে, করে নাই, তার মানে বিএনপি মুখে বলে এক, বাস্তবে আরেক। তো সুতরাং এটা তো বিএনপি জেনে বুঝেই করতে দেবে না বা হতে দেবে না। সুতরাং বিএনপির স্বার্থেই এটা করতে দেবে বলে আমি মনে করি। আপনি যেহেতু স্থানীয় এলাকার পলিটিক্স, রাজনীতিতে পলিটিক্স যেটা বলছি, স্থানীয়ভাবে আপনি এখন তো নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন, আপনি নিশ্চয়ই আপনার সেখানে বিএনপির নেতাকর্মীরা আপনার অনুষ্ঠানে কতটা যুক্ত হয়েছে? আমি আপনাকে বলে রাখি, এখন পর্যন্ত আমরা তো আনুষ্ঠানিকভাবে বিএনপি বা অন্য কোনো দলের সাথে জোটবদ্ধ হই নাই, আনুষ্ঠানিক ঘোষণা হয় নাই। কার সাথে হবে এটা আসলে ভবিষ্যৎ বলে দেবে। তবে আমার এলাকায় বিএনপি বলেন বা অন্যান্য যে দলগুলো, কারোর সাথে আমার কোনো বৈরিতাপূর্ণ সম্পর্ক নেই। বরঞ্চ বিএনপির সাথে আমার যে তৃণমূলে আমাদের নেতাকর্মীদের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্য এবং ভালো। ইভেন আমি যখন যাই আমাদের এলাকায়, আমরা বিভিন্ন সরকারি যে অনুষ্ঠানগুলোতে যোগদান করি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোতে অংশ নিই, আমরা একবারে সৌহার্দ্যপূর্ণ হই। এক মঞ্চে বিএনপি, আমি, জামাত, আমরা একসাথে। আমি এটা ঘোষণা দিয়েছি যে আগামীতে এখানে কে নমিনেশন পাবে, কে এমপি হবে, আমরা কেউ জানি না। আল্লাহ যাকেই এই আসনে চেয়ারে বসাক, আমরা ভবিষ্যতে আমাদের এই পিছিয়ে পড়া এলাকাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই কমিটমেন্টটা আমাদের মধ্যে রয়েছে এবং বিএনপি খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আমাদের এলাকায় রয়েছে। বিএনপি আজ পর্যন্ত অন্য কোনো প্রার্থীর উপরে হামলা করে নাই, ঝামেলা করে নাই, কারো ফেস্টুন ছিঁড়ে নাই, এমনকি জামাতও করে নাই, আমাদের নেতাকর্মীরাও করে নাই। তার মানে আমাদের এলাকায় সত্যিকার অর্থে রাজনীতির যে একটা সহাবস্থান এবং প্রতিহিংসামূলক রাজনীতি, এটার উদাহরণ আমি মনে করি এখন পর্যন্ত ঠাকুরগাঁও 2। ধন্যবাদ। একটা প্রশ্ন, কালবেলাতে একটা নিউজ আপনার হয়েছে, সেখানে আপনি আপনার অতীতে কি করেছেন, ভবিষ্যতে কি করবেন, এটা বক্তব্য সেখানে আমি কালবেলাতে দেখেছি। কিন্তু সেখানে এই কথাটিকে আপনি ভুলে বশত বলেননি যে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি এলাকা গঠন করবেন। এই বক্তব্যটা আমি কালবেলাতে পড়ে দেখিনি। আসলে আপনার কি বক্তব্য ছিল, তারা ছাপায়নি নাকি? বলতে পারেন। বলেছি তো, আমি তো সবসময় বলি, এখনো বলি যে আমি একটি দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এলাকা গড়তে চাই। যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত, আমরা ভবিষ্যতে তাদেরকে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় আমাদের এই এলাকায় আমরা দেব না, এবং এই জায়গায় আমরা কমিটেড। সুতরাং এখানে সবগুলো দল, সবগুলো নেতা, আমি মনে করি আমার এই বক্তব্যের সাথে একমত। গণমাধ্যমে সে কথাটা উঠে আসে অনেক সময়, গণমাধ্যম ধরেন যে কোট করে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু যেতে শরীফুজ্জামান শরীফ, একটু ভিন্ন আঙ্গিকে যেতে চাই, ভিন্ন আলোচনায়। আপনি নিশ্চয়ই জানেন মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা হামলার শিকার হয়েছেন এবং তারা অবিলম্বে বাউলের মুক্তি ও হামলায় জড়িতের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের সমর্থকদের উপর হামলা করেছে। দেখেছি আমরা, পুকুরে ঝাঁপ দিয়েছেন, সেখানে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই যে তৌহিদি জনতার ব্যানারে আন্দোলন, হামলা, কেউ দেখছেন? প্রথমত এই যে ঘটনাটা, এটা প্রথম না, গত 1 বছর ধরে এই ঘটনা অনবরত ঘটে চলছে। 3টি কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে। প্রথমত, দীর্ঘ প্রায় 1.5 দশক একটা রাজনৈতিক সংস্কৃতি এখানে পরস্পরের বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক শত্রুতা তৈরি করেছে। যে ব্যক্তিটি আওয়ামী লীগের নেতার দ্বারা তার গরু, তার সম্পদ, পুকুর দখল করেছে, স্বাভাবিকভাবে আপনি ঢাকা থেকে যতই বলেন না কেন যে আমরা
প্রতিহিংসা করব না, কিন্তু স্থানীয়ভাবে অনেক সময় এটিকে নিয়ন্ত্রণ করা যায় না, ওই যে ব্যক্তিগত জায়গাটা। সেকেন্ড হচ্ছে যে আমাদের এখানে পুলিশের যে পরিবর্তনটা, তাদের মনস্তত্ত্ব, শৃঙ্খলা বাহিনী, সরকারের দুর্বলতা, এই জায়গাগুলো আছে। আর শেষ হলো যে সরকার এটাকে থামানোর জন্য যে ধরনের আন্তরিকতা দরকার, সেই আন্তরিকতা সরকার দেখাতে কালকে পারছে না। মানিকগঞ্জের ঘটনায় কিন্তু পুলিশ বেশ কাজ করেছে, আমরা দেখেছি যে পুলিশ যদি না থাকতেন তাহলে হতাহতের ঘটনা ঘটতো। কিন্তু এই এক বছর ধরে যা ঘটছে, এটা সরকারের দুর্বলতা, ক্ষেত্র বিশেষে সরকারের সমর্থনও আছে এর পেছনে। আপনি যখন এই ঘটনাগুলোকে বলবেন যে এটা হচ্ছে এক ধরনের প্রেসার ক্রিয়েট করা, প্রেসার গ্রুপ, তখন যারা এই ঘটনাগুলো তৈরি করছে, এই মবগুলো তৈরি করছে, তাদেরকে আপনি একটা মনস্তাত্ত্বিকভাবে সাপোর্টটা দিচ্ছেন। তৃতীয়ত হচ্ছে যে আমার এখানে একসময় পুলিশ এগুলোকে নিয়ন্ত্রণ করত, এখন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, এখন সেনাবাহিনী কিন্তু মাঠে আছে। যে সেনাবাহিনী আমার দেশের বাইরে নানা জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনে, তাহলে মাঠে থাকা সেনাবাহিনী কেন পারছে না? সরকার তাদের উপরে যে ধরনের দায়িত্ব এবং নিয়মিত মনিটর করাটা দরকার, সেই কাজটি করছে না। মাজারে হামলার ঘটনা যদি বলি, প্রথম 6 মাসে সরকারের একেবারে প্রেস উইংয়ের যে তথ্য, 40টি মাজারে 44টি মবের ঘটনা ঘটে এবং তারপরে 27 জন মানুষকে গ্রেপ্তার করা হয়। আপনি খেয়াল করে দেখবেন, এক একটা মবের সাথে 100, 200, 500, 1000 মানুষ জড়িত থাকে, কিন্তু 44টা ঘটনায় আপনি 27 জন মানুষকে যখন গ্রেপ্তার করেন, স্বাভাবিকভাবে আমি ধরে নিব যে আপনি কোনো একটা সত্যকে আড়াল করতে চাইছেন, কাউকে আপনি ধরতে চাইছেন না, আবার একটা মেসেজ দিতে চাইছেন যে আমরা তো বসে নেই, আমরা চেষ্টা করছি। এই ধরনের দ্বিমুখী আচরণ একটা দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে না। সরকার চাইলে এটি বন্ধ করা সম্ভব। শেষ কথাটা হচ্ছে যে আমরা, এই দেশটা তো স্পেসিফিক একটা ধর্মের বিশ্বাসীদের দেশ না। এখানে আপনি বহু মতের অনুসারীদেরকে আপনার রাখতে হবে। আপনি সামনে নির্বাচন আছে, আপনি ম্যানিফেস্টো দেন যে আমরা যদি নির্বাচনে বিজয়ী হই, এখানে কোনো মাজার থাকতে পারবে না। আপনি যদি বিজয়ী হন, আপনি সেটা ইমপ্লিমেন্ট করেন। এটা তো এটা পক্ষে তো কেউ বলবে না, এইসব বিষয় নিশ্চয়ই মিনিস্ট্রি কেউ দেবেন। কালকে আমি যে মানিকগঞ্জে যে ঘটনা আবুল সরকারের কে নিয়ে হলো, এই দায়টা কাকে দেবেন? এটাকে আসলে এই ঘটনা তৈরি করবার জন্য দায়টা কারে দিবেন? প্রথমত সরকারের নীরবতা, প্রপার টাইমে সরকার অ্যাক্ট করে না। আর আমাদের সংস্কৃতির মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে এক ধরনের উগ্রতা তৈরি করা হয়েছে। বিপ্লবীরা তার যে দায়িত্বটা সেটি পালন না করে উগ্রপন্থার দিকে গেছে। একজন শিক্ষার্থী, যে পুলিশ কর্মকর্তা জুলাই মাসে এই প্রতিবাদের পক্ষে দাঁড়িয়েছিল, তিনি ভাই বলেছেন বলে তাকে যে ভাষায়, ধানমন্ডি 32 নম্বরে যে ভাষা ব্যবহার করেছে, তার অডাসিটিটা আপনি দেখছেন। একটা সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, এই ভাষার ভেতর থেকে আপনি কোনো সংযম দেখছেন? অর্থাৎ আমাদের এখানে যে সংস্কৃতির পরিবর্তনের কথা আমি বলছি, সেই সংস্কৃতির পরিবর্তনটা হয়নি। আমরা এখন পর্যন্ত দম্ভ দিয়ে, শক্তি দিয়ে এবং রাষ্ট্রের যে প্রচলিত আইন ব্যবস্থাপনা আছে সেগুলোকে অস্বীকার করে আমরা একটা ওই এর মগের রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমি আবুল সরকারের দায় দেখেন কিনা? আবুল সরকার মঞ্চে উঠে যেসব কথাগুলো বলেছেন, সেই কথাগুলো কতটা দায় এই প্রথমত কেউ যদি এই রকমের কোনো ঘটনা তার জায়গা থেকে কথা বলে, তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কতগুলো প্রচলিত পদ্ধতি আছে। আপনি যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, কতগুলো প্রচলিত পদ্ধতি আছে। আপনার অনুভূতি, আমি যে কোনো মানুষের স্বাধীনতা মানে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না, যা খুশি তাই করতে না পারার নাম স্বাধীনতা। আবুল সরকারের বক্তব্যটা সেটা দেওয়া উচিত ছিল কিনা? তিনি যদি তার কথাটা, এটি যদি কোনো গোষ্ঠীকে যদি আঘাত করে, তার জন্য যে সিস্টেমটা আছে, যে প্রসিডিউরটা আছে, আপনার এখানে আইন আছে, আপনি আইনের কাছে যেতে পারতেন। আপনি যখন নিজের হাতে আইনটা তুলে নিচ্ছেন, তাহলে সেখানে আবুল সরকারের সমর্থকদের সংখ্যাটা যদি আরো বেশি হতো, তাহলে সংঘাতটা অনিবার্য বেশি হতো। এবং আমরা
কত সংখ্যক মানুষ কোন আপনি এটা ধর্মে মনে করেন কিনা যে এরকম ধর্ম অবমাননা করার আমাদের জন্য যদি এখানে- একটা আমরা উজ্জ্বল দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত তাহলে সবার পক্ষে এই ধরনের ধর্ম নিয়ে কথা বলার সুযোগ পেত, ধর্মের বিপক্ষে কথা বলার সুযোগ হতো না, এরকমও তো হতে পারতো। একটা কথা যে কোনো একজন ব্যক্তি, আমি যেটা মনে করি জানেন, ধর্মটা অনেক বড়, এটা অনেক শক্তিশালী বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। আবুল সরকার বা বাবুল সরকার কোথায় দাঁড়িয়ে কি বলল সাথে সাথে ধর্মটা ধসে পড়বে, এটা আমি মনে করি না। বরং এই বক্তব্যগুলো যারা দিবেন মানে তাদের তারা যে মূল আবুল ধারা সরকারের থেকে- বক্তব্যগুলো কোনো মেসেজ দেয় না, আপনি বলতে চান? এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো ধর্মকে কোনোভাবে ছোট করতে পারে না। একজন দুইজন কি ধর্ম সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে কি বললো না বললো, তার ভেতর থেকে সংস্কৃতি একেবারে শেষ হয়ে যায়, আমি এটা বিশ্বাস করি না। তাই বলে ধর্মটা এতটা তাই বলে সুটুনকো না। একজন ধর্মপ্রাণ মুসলমানের সামনে আল্লাহ রাসূল নিয়ে গালাগালি করলে আমি বলবো যে ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। না, আপনি যেভাবে মানে জেনারেলাইজ করছেন এবং একটা সাইড নিচ্ছেন, বিষয়টা আসলে সেরকমের না। এবং এই যে কথাটা আপনি বলছেন এর ভেতর থেকে কিন্তু আপনি ওই যে অংশটা যারা আক্রমণ করছে, নিজের হাতে আইনটা তুলে নিচ্ছে, তাদেরকে সাপোর্ট করছি আমি, যদি এটা আমি বলে থাকি। সেকেন্ড হচ্ছে, আমাকেও কিন্তু আপনি একটা অংশের দিকে ঠেলে দিচ্ছেন। না, ঠিক আছে? আমার এবং জানার ইচ্ছে যে আমাকে একটা আসলে বিপদের মুখেও ঠেলে দিচ্ছেন, এটা আমি বলতে পারি। জি, মানে তো আপনি আমি বিপদে যেটা পড়ার বলি- দরকার নেই। না, আমার প্রশ্নটা হচ্ছে এই যে এই ঘটনাগুলো জায়গায়, নিয়ে এই ঘটনাগুলো তৈরি হচ্ছে কাদের কারণে? আপনি আপনার কথাটা বললেন, আপনার কথাটা বলার কারণে আমি নিশ্চয়ই আপনার গলায় একটা ছুরি চালাতে পারি না। যে কোনো ধর্মের না, প্রশ্ন এসে না, ছুরি যে কোনো ধর্মের প্রতি রেসপেক্ট, কিন্তু প্রতিবাদ করার সাহস তো থাকতে হবে। রেসপেক্ট আপনাকে করতে হবে, আপনি রেসপেক্টটা করবেন। এবং রেসপেক্ট করার জায়গা থেকে আপনি যদি রেসপেক্ট না করেন, আমি গিয়ে কি আপনার গলায় ছুরি চালাবো? সেটা না, না, এখানে প্রশ্ন হচ্ছে। আসে না। সেটা এখানে হচ্ছে। জি। আপনি কথা বলার যে স্বাধীনতাটা, আমি আগেও বলেছি যে স্বাধীনতা মানে যা খুশি তাই করার নাম স্বাধীনতা স্বাধীনতা না। না। আমি যা খুশি তাই করতে পারবো না, তার নাম স্বাধীনতা। জি। যে ঘটনাগুলো সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করে, অবশ্যই সেটা আবুল সরকার হোক আর বাবুল যে সরকারি সরকার হোক, হোক, সেটাকে তাদেরকে বিবেচনায় রাখতে অবশ্যই হবে। কিন্তু আবুল সংযমী সরকার হতে হবে। যদি সেটির বরখেলাপ করে, তার মানে এই না তার বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে, না, না, তার এটা লাশ তো কবর প্রশ্ন, থেকে যেহেতু আইনে আছে, এই বিষয়ে তো আইনে Right, আছে। right, সেটাই ধন্যবাদ, বলছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের হাতে একেবারেই সময় নেই। আমরা আলোচনা করছিলাম একটা নতুন জোটের কথা, আলোচনা চলছিল এবং ফাঁকে আমরা আলোচনা করেছি আবুল সরকারের বিষয়টি নিয়েও। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় যারা ছিলেন, শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। আর আপনাদের সাথে আমি এতক্ষণ ধরে ছিলাম জয়নুল আবেদিন। দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে অর্থাৎ ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের প্রাণডালে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠান দেখবার আমন্ত্রণও জানাচ্ছি। ভালো থাকবে সবাই।